নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজ শুরুটা করা উচিত ছিল অভয়া দিয়ে, কিন্তু আজ শুরুটা করছি বাংলাদেশ দিয়ে। দুটো ছবি এবং সেই দুটো ছবি আসলে বাংলার, বাঙালির এবং এই উপমহাদেশের অনেকগুলো কথা বলে দিচ্ছে, রাজ্যের কথা বলছে, দেশের কথা বলছে। সে দুটো ছবি একবার দেখাবো এবং সেই দুটো ছবিকে দিয়ে একদম শুরুটা করব। কিরকম সেই শুরুটা? এই দুটো ছবিকে আমি পিসিআরকে বলবো দুটো ছবি দেখাতে। এই দুটো ছবি আসলে আজকে শুরুটা বেঁধে দেবে। হয়তো অভয়া দিয়ে আজকে শুরুটা করার কথা ছিল জবাব চায় বাংলা, কিন্তু শুরুটা করছি বাংলাদেশ দিয়ে। বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। আমি যাই তার দিনপঞ্জিকা লিখে, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। অবাধ্যতা, প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুললেই অনেক কিছু বদলায়। পশ্চিমবঙ্গ দেখাচ্ছে, বাংলাদেশ দেখিয়েছে, বাংলাদেশে হিন্দুদের জাগরণ হচ্ছে। পশ্চিমবঙ্গে ছাত্র আন্দোলনের জন্য সিবিআই আসছে। প্রমাণ লোপাটের চেষ্টা হলেও প্রমাণ লোপাট করা যাচ্ছে না। এই বাংলার এই মুহূর্তে আর কোনো খবর নেই। দুটো খবর, অভয়া এবং বাংলাদেশের সংখ্যালঘুদের জেগে ওঠা, এবং দুটো খবরই ইম্পর্টেন্ট। এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ দুটো খবরে, দুটোতেই জাস্টিস চাওয়ার। জাস্টিস ফর হিন্দুস, জাস্টিস ফর অভয়া। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে কেন আজ ময়ূক অভয়া, যেখানে আজ সিবিআই তদন্ত কোর্ট দিয়ে দিল, সেখানে কেন আজ ময়ূক বাংলাদেশ নিয়ে জবাব চায় বাংলা শুরু করেছে? এর দুটো কারণ। আজকেই এই জবাব চায় বাংলাটা বাংলাদেশের হিন্দুদের জন্য করতে হতো, তাদের স্যালিউট জানিয়ে করতে হতো। তার কারণ আজকেই বোঝা গেল ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। দু ক্ষেত্রেই, আমি পশ্চিমবঙ্গটা বাদ দিয়ে এবার শুধু বাংলাদেশ নিয়ে বলছি, দু ক্ষেত্রেই ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। প্রতিবাদ করলে, প্রতিরোধ গড়ে তুললে তখনই বিভিন্ন কিছু দাবি দাওয়া সেগুলো পেতে শুরু করে দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ। এবং বাংলাদেশের ক্ষেত্রে নির্দিষ্টভাবে কেন এই কথাগুলো বলছি? লাগাতার আন্দোলন, লাগাতার বিদ্রোহ, লাগাতার বিক্ষোভ, লাগাতার রাস্তায় বেরোনো। প্রথমে মার খেলো, তারপর রাস্তায় বেরোলো, এবং তারপর রাস্তায় বেরিয়ে উদাত্ত কণ্ঠে একটাই কথা বাংলাদেশের হিন্দুরা বলছেন, আমরা অন্য কোথাও যাব না, আমরা এই দেশেতেই থাকবো, কিন্তু সমমর্যাদা নিয়ে থাকবো। এই সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকবো না, থার্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকবো না। আমার দেশে আমরা থাকতে চাই, মাথা উঁচু করে আমার দেশে আমরা থাকতে চাই। এমন কিছু দাবি, যে দাবিগুলো দীর্ঘদিনের দাবি, এবার পূরণ করা হোক। শেখ হাসিনা পারেনি, মোহাম্মদ ইউনুস যদি পারে, মোহাম্মদ ইউনুসকেই হয়তো এই বাংলাদেশি সংখ্যালঘুরা ভোট দেবে। পারবে মোহাম্মদ ইউনুস? পারবে। খুব সহজ কিছু দাবি, আটটা দাবি ছাত্রদেরও নয়, 8টা দাবি বাংলাদেশের সংখ্যালঘুদের। এবং আজ মোহাম্মদ ইউনুস, বলছি না চাপে না পড়লে বেড়াল গাছে ওঠে না, মোহাম্মদ ইউনুস এবং তার গোটা সরকার আজ ঢাকেশ্বরী মন্দিরে, মায়ের মন্দিরে আজ গিয়ে যে বার্তা দিয়েছেন, সেটা অনেক আগে দেওয়া যেত। এবার কথা হলো, এই যে ঢাকেশ্বরী মন্দিরে মায়ের সেই ঢাকেশ্বরী সাজ, এবং তার পাশাপাশি মোহাম্মদ ইউনুস মন্দিরে বসা, খালি পায়ে মোহাম্মদ ইউনুস এবং তার বাকি মন্ত্রিসভার যারা সদস্যরা রয়েছেন সংখ্যালঘুদের সাথে দেখা করার জায়গা বেছে নিলেন ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে। কেন? আবারও বলছি কেন? এর জন্য স্যালিউট জানাতে হবে সেই বাংলাদেশি সংখ্যালঘু মানুষদের, যাদের লড়াই, যাদের সংগ্রাম গোটা বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে। তাদের 8 দফা দাবি, সেই 8 দফা দাবি এই মুহূর্তে স্ক্রিনে দেখি। বিশাল কি দাবি মনে হয় না। বাংলাদেশি হিন্দুদের দাবি কি? দ্রুত বিচার, ক্ষতিপূরণ, পুনর্বাসন। কিসের? না বাংলাদেশি সংখ্যালঘুদের যে বাড়ি ঘরদর ভাঙচুর হচ্ছে তার যেন ফাস্ট ট্র্যাকে বিচারটা হয়, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা।
আরে এমন কি দাবি করছেন? ভারতবর্ষে সংখ্যালঘুদের জন্য যা আইন আছে সেই একই আইন প্রণয়ন করুন না। যদি আপনি ভারতের সংখ্যালঘুদের জন্য গলা ফাটান, বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য গলা ফাটান না, সংখ্যালঘু মন্ত্রক গঠন করুন। আমাদের দেশে কেন আজ জরুরি ছিল এদের হয়ে গলা ফাটানো, বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের হয়ে গলা ফাটানো? তার কারণ জাস্টিস ফর অভয়ার প্রথম ধাপটা আমরা পেরিয়ে এসেছি। সিবিআই তদন্ত পেয়ে গেছে, বাংলার মানুষ দেখেছে, কিন্তু বাংলাদেশের হিন্দুরা এখনো জাস্টিস পায়নি। ভাবুন, বাংলাদেশের হিন্দুদের একটা ফাউন্ডেশন পর্যন্ত নেই। আমরা আমাদের এখানে ওয়াকফ বোর্ড দেখি, আমাদের ভারতবর্ষে আমরা বিভিন্ন হজ হাউসের মতন হাউস দেখি, কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো জিনিসের বালাই নেই। দেবোত্তর সম্পত্তি সমস্ত লুটপাট হয়ে গেছে। বাংলাদেশে হিন্দুরা এক ছটাক জমিও বোধহয় নিজেরা নিজেদের দখলে রাখতে পারছে না। দেবোত্তর সম্পত্তির পুনরুত্থান, শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের উপাসনালয় কেন থাকবে না? যদি আপনি ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে চান বাংলাদেশের, তাহলে যদি সেখানে সংখ্যাগুরুদের উপাসনালয় থাকে, তাহলে সংখ্যালঘুদের কেন থাকবে না? এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ভারতে আছে আধুনিক সংস্কৃতি এবং পালি শিক্ষা বোর্ড। মানে বাঙালি যে একসময় সংস্কৃত পড়তো, পালি পড়তো, অর্থাৎ বৌদ্ধদের এবং সনাতনী মানুষের যে প্রিয় ভাষা পালি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ, এটাতে আমি পিসিআরকে বলবো থাকতে, দুর্গাপূজায় দেখুন ভালো করে, সামনে আমি দেখানোর চেষ্টা করবো, দুর্গাপূজায় 5 দিন সরকারি ছুটি পায় না বাংলাদেশের হিন্দুরা। এই যে আমরা যখন আনন্দ ফুর্তি করি, বাংলাদেশে 5 দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5 দিন কোনো ছুটি নেই বাংলাদেশে। জাস্টিস ফর বাংলাদেশি হিন্দুস কি বলবো না? দুর্গাপূজায় 5 দিনের ছুটি, এবং এরপরে আবার আমি প্রথম থেকে এক ঝলক দেখে নিতে চাই দ্রুত বিচার, ক্ষতিপূরণ, পুনর্বাসন। যখনই যা প্রপার্টি ভাঙচুর হয়ে যায় হিন্দুদের, সেগুলো যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা হয়, সংখ্যালঘু মন্ত্রক গঠন করা হয়। বাংলাদেশে কোনো সংখ্যালঘু মন্ত্রক নেই, সংখ্যাগুরুদের মন্ত্রক আছে। হিন্দু ফাউন্ডেশন গঠন। আরে হিন্দুরাও তো মানুষ রে ভাই, হিন্দুদের জন্য কোনো ফাউন্ডেশন থাকবে না? দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার করা, শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের উপাসনালয়, খুব কঠিন কি কিছু? আধুনিক সংস্কৃত এবং পালি শিক্ষা বোর্ড। দুর্গাপূজায় 5 দিন সরকারি ছুটি, বিশাল কিছু বলেনি। সংখ্যালঘুরা যে কোনো দেশে বিশাল কিছু দাবি করে না। মোহাম্মদ ইউনূসের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আবারও বলছি, মোহাম্মদ ইউনূস আজ ঢাকেশ্বরী মন্দিরে গেলেন। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে মোহাম্মদ ইউনূস এই বার্তাটা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু এই বার্তাটা তো আগে দেননি মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস প্যারিসে বসে, বিদেশে বসে, যখন হিন্দুদের বাড়ি ঘরদোর ভাঙচুর হচ্ছিল, একমাত্র রিপাবলিক বাংলা চিৎকার করে গেছিল পাশের দেশের সংখ্যালঘুদের জন্য। মোহাম্মদ ইউনূস কিচ্ছু কথা বলেননি। আর জামাতি, বিএনপি মিন 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 করে তারা আমাকে, তারা রিপাবলিক বাংলাকে, তারা ভারতকে গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন। এখনো অনেকে চিরবির 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 করছে। তারা ভেবেছিলেন ময়ূক আর বোধহয় আসবে না হিন্দুদের হয়ে কথা বলতে। তারা ভেবেছিলেন হয়তো ময়ূক বাংলাদেশের সনাতনীদের জন্য আর কথা বলতে আসবে না। ময়ূক ব্যস্ত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের জাস্টিসের জন্য। ভুলে গেছে যে পশ্চিমবঙ্গের অভয়ার জন্য ময়ূক যদি জাস্টিস চাইতে পারে, বাংলাদেশের হিন্দুদের জন্য জাস্টিস চাইছে। কারণ 1,45,00,000 মানুষ ফেলনা নয়, তাদের কেটে বাণিজ্য জলে ভাসিয়ে দেওয়া যায় না। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মাটিতে পা রাখার পরেই যে কথাটা বলেছিলেন তা হলো হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে। কারণ এটা যদি তিনি না বলতেন, 1,45,00,000 মানুষ আর পড়ে পড়ে বোধহয় মার খেত না। সেদিন রাত্রেই শাহবাগে শান্তিপূর্ণ অবস্থানে নেমে পড়তো। আর কতদিন মার খাবে? 24 ঘন্টা ক্যামেরা অন আছে, ফেসবুক অন আছে, কত কিছু লোকাবে, কত ভিডিও লোকাবে। কেউ যদি পৃথিবীর না দেখায়, রিপাবলিক বাংলা সনাতনীদের জন্য লড়াইটা চালিয়ে যাবে। এবং সেই ভিডিও এই মুহূর্তে বারবার আমরা দেখাচ্ছি। এত মানুষ, এরা সব সনাতনী, বাংলাদেশের সনাতনী। ভেবেছিলেন এক হাতে বাংলাদেশের পতাকা, আরেক হাতে গীতা নিয়ে তারা উদাত্ত কণ্ঠে হরে কৃষ্ণ হরে রাম, জয় শ্রীরাম, জয় জগন্নাথ বলে শাহবাগে, যে শাহবাগ আবেগের শাহবাগ, যে শাহবাগ বিপ্লবের শাহবাগ, সেই শাহবাগে দেখুন শঙ্খ হাতে। এটা গর্বের, কারণ এটা ওরা ভয় পেত। মোহাম্মদ ইউনূস এয়ারপোর্টে নামার পরে ঠিক সেদিন কি বলেছিলেন একবার শুনবো।
আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমেরিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না, আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা। বলছি না, চাপে না পড়লে বেড়াল গাছে ওঠে না। এই যে লাগাতার মিথ্যাচার করা, লাগাতার হিন্দুদের নাকি ঘর বাড়ি ভাঙচুর হয়নি। 5 তারিখের পর শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে এলেন, তারপর থেকে হিন্দুদের নাকি বাড়ি ঘরদর ভাঙচুর হয়নি। সব মিথ্যা কথা। হিন্দুদেরকে কেউ মারেনি, সব নাকি মিথ্যা কথা। বিভিন্ন মানুষ তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো, বিভিন্ন সংখ্যালঘু নেতাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো। এবং তারপর আজ মোহাম্মদ ইউনুস, আমার ভালো লাগছে এটা দেখে যে মোহাম্মদ ইউনুস একটু একটু করে রাজনীতিতে যে সবাইকে নিয়ে চলতে হয়, এটা মোহাম্মদ ইউনুস বুঝতে পারছেন। এবং ঠিক সে কারণে আজ ঢাকেশ্বরী মন্দিরে মোহাম্মদ ইউনুস, আমি বলবো খালি পায়ে হাত জোর করে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশের নতুন যিনি প্রধান তিনি গেছেন। এবং এই ঢাকেশ্বরী মন্দির, তার ইতিহাস, সেগুলো এক পক্ষ যখন মুছে দেওয়ার চেষ্টা করছে, ঢাকেশ্বরী মন্দিরের মতন বিভিন্ন মন্দিরে যখন আক্রমণ চালানো হচ্ছে, মোহাম্মদ ইউনুসের এই যাওয়াটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সনাতনীরা ভালো চোখে দেখছেন। এবং এটাও আমি বলবো কলকাতায় বসে এটাও হয়তো হতো না যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা রাস্তায় না নেমে যেতেন। 30-70-তে আমি যখন বলবো, আপনি দেখুন ছবিগুলো, শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কখনো শাঁখ বাজাচ্ছেন, কখনো উদাত্ত কণ্ঠে মাথায় বাংলাদেশের পট্টি পরে বারবার বলছেন যে এই ভারতটা যেভাবে হিন্দু মুসলিম সবার, ঠিক সেরকমভাবে বাংলাদেশটাও তো তাই। বাংলাদেশের মানুষ বারবার উদাত্ত কণ্ঠে একটাই কথা বলেছেন, আমরা অন্য কোথাও যাব না, আমরা কেউ চাই না, আমরা কেউ চাই না ভারতে বা অন্য দেশে পালিয়ে যেতে। এ দেশ আমার, পূর্ববঙ্গ আমার ছিল, আমরা এত বছর ধরে এই দেশে লড়াইটা দিয়েছি, এ দেশে মাথা উঁচু করে বেঁচেছি। এবং দেখুন আজ গায়ে কাটা দিচ্ছে আমার। বিগত 3-4 দিন ধরে যত হিন্দু সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমেছেন, আরো নামবেন, আরো ছবি দেখাবো। কিন্তু এই স্লোগান যেন গোটা পৃথিবীর যত সনাতনীরা রয়েছেন, গোটা পৃথিবীর যত হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তাদের মনের আরাম, প্রাণের শান্তি। বাংলাদেশের, ঢাকার, চিটাগংয়ের রাস্তায় এই স্লোগান, এই উদাত্ত স্লোগান, এই উদাত্ত কণ্ঠে, এই বলিষ্ঠ সুর একবার শোনাবো। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। চেষ্টা কারোর পাবেন না, এই দেশ ছাড়বো না, এই দেশ ছাড়বো না, চেষ্টা কারোর পাবেন না, চেষ্টা কারোর পাবেন না, এই দেশ ছাড়বো না, এই দেশ ছাড়বো না, চেষ্টা কারোর পাবেন না, চেষ্টা কারোর পাবেন না। আমাদের এক দফা সংখ্যালঘু নির্যাতন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে এবং সনাতনী সম্প্রদায়ের 7 দফা দাবি রয়েছে। সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু মন্ত্রণালয় সহ সংখ্যালঘু কমিশন গঠন করে এই দেশের সংখ্যালঘুদের, আমাদের মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের মন্দির কেন ভাঙা হচ্ছে, এটার বিচার আমরা চাই। আমাদের যাতে ন্যায় বিচার দেওয়া হোক, এটাই আমরা চাই। যে কোনো সরকার, যে কোনো আন্দোলন, যে কোনো কিছু, বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে আমাদের মন্দিরে হামলা কেন, আমাদের ঘর বাড়ি কেন, যে কোনো সরকার আসে তাদের উত্থান পতন যাই ঘটুক, আমাদের উপরে আক্রমণ আমরা চাই না। এগুলো বন্ধ হোক। আমাদেরকে স্বাধীন দেশে, আমাদেরকে স্বাধীনতা চাই। আমরা একটাই কথা, আমাদেরকে নিরাপত্তা দিকে, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বাঁচতে চাই। আমরা এখানে মাথা উঁচু করে বাঁচতে চাই, বাঙালি জাতি হিসাবে বাঁচতে চাই, হিন্দু সনাতনী হিসাবে বাঁচতে চাই। এবং এত কিছু হয়ে গেল, তারপরে বিলম্বে বোধহয় একেই বলে, কিন্তু ভালো ভালো এটাই বোধহয় জাস্টিসের প্রথম ধাপ। বাংলাদেশও, পশ্চিমবঙ্গে এক ধরনের জাস্টিস ফর অভয়ার স্লোগান উঠছে, আর বাংলাদেশে স্লোগান উঠছে জাস্টিস ফর বাংলাদেশি হিন্দুস। বাংলাদেশি হিন্দুদের বিচার চাই। বাংলাদেশি হিন্দুরা যারা লাগাতার মার খাচ্ছে, যাদের বাড়ি ভাঙচুর হচ্ছে, তাদের 8 দফা দাবি যেন মেনে নেন মোহাম্মদ ইউনুস।
আজ মোহাম্মদ ইউনূস সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষের সাথে দেখা করেছেন, ঢাকেশ্বরী মন্দিরে তিনি দেখা করেছেন এবং তারপর তিনি কি বলেছেন একবার শুনবো। বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। একত্রই আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আচ্ছা, ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন, যদি না পারি আমাদেরকে দোষ দিন, এটি হলো বিষয়। যদি না পারি তখন তাড়িয়ে দেবেন। ইউনূস সাহেব, আপনাকে তাড়ানোর জন্য বাংলাদেশের মানুষ না, হয়তো ব্যস্ত হয়ে থাকবে বিদেশের মানুষ। আমি একদম নির্দিষ্টভাবে বলছি, হয়তো আমেরিকান মানুষ, যেভাবে আমেরিকান ডিপ স্টেট শেখ হাসিনাকে তাড়ানোর চেষ্টা করেছে, একটা ছাত্র আন্দোলনের নামে যেভাবে নৈরাজ্য সৃষ্টি করে, অরাজকতা সৃষ্টি করে, মৌলবাদীদেরকে মাথাচাড়া দিয়ে একেবারে দেশটাকে ধ্বংস করে দেওয়ার পথে নিয়ে গেছিল, ঠিক সেভাবেই ইউনূস সাহেব আপনি সতর্ক হন। এই দেশটা একদম ঠিক বলেছেন, বাংলাদেশটা শুধুমাত্র সংখ্যাগুরুদের নয়, সংখ্যালঘুদেরও। বাংলাদেশটা হিন্দুদের, বাংলাদেশটা বৌদ্ধদের, বাংলাদেশটা খ্রিস্টানদেরও। এবং তারা যদি আতঙ্কে ভয়ে বিএসএফের কাছে গিয়ে অনুরোধ করে যে আমাদের একটু ওপারে নিয়ে যান, আমরা পাচ্ছি না, হাঁটু অবধি, কোমর অবধি জলে, তাদেরকে ভারত বলছে অনুপ্রবেশকারী, তারা বলছেন আমরা হিন্দু, আমাদের মেরে ফেলবে। এই ছবি যখন ভাইরাল হয়, ইউনূস সাহেবরাও খুব ভালোভাবে বোঝেন যে যতই হয়তো তারা বলুন হিন্দুদের লাইফ ম্যাটার করে, এটা যদি রাষ্ট্রসংঘে এই ছবি চালিয়ে দেয় ভারত বা অন্য কোনো দেশ, তাহলে ইউনূস সাহেবদের লজ্জা হবে। এবং ঠিক সেই কারণে মৌলবাদীদেরকে ট্যাকেল করতে ইউনূস সাহেবকেই হবে এবং সংখ্যালঘুদেরকে মাথা উঁচু করে সমমর্যাদায়, সম অধিকারে বাঁচাতে ইউনূস সাহেবকেই এগিয়ে আসতে হবে। পারবেন কি আজ তার জবাব বাংলার মানুষ চায়। দেখব বাংলাদেশের সংখ্যালঘুরা কিভাবে, কি নিদারুণ দুর্দশায় পড়ে বিএসএফকে হাত জোর করে কোমর জলে বলছেন আমাদেরকে ওপারে নিয়ে যান। দেখি। ইন্ডিয়া চলো, চলো রে চলো, চলো রে চলো, ইন্ডিয়া চলো, চলো রে চলো, ইন্ডিয়া চলো। বাংলাদেশে হিন্দু নির্যাতন, বাংলাদেশে হিন্দু নির্যাতন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাংলাদেশে হিন্দু নির্যাতন চলবে না, চলবে না। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেব। আজ এই মুহূর্তে দুই দেশ থেকে আমার সাথে অতিথিরা রয়েছেন। দুটো দেশ, এক ভাষায় কথা বলি, ভারত এবং বাংলাদেশ থেকে এই মুহূর্তে অনেকে রয়েছেন আমার সাথে। আমি শুরুতেই পরিচয় করাবো গোবিন্দচন্দ্র প্রামাণিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু জাতীয় মহাজোট, তার তরফ থেকে তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল, আমরা তাতে আসবো। সঞ্চিতা দত্ত, বাংলাদেশের অভিনেত্রী, বাংলাদেশের মডেল, এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে সংখ্যালঘুদের হয়ে কাজ করছেন। দীপাঞ্জন চক্রবর্তী, এই মুহূর্তে মাফ করবেন, দুটো দেশ কিন্তু তিনটে শহর থেকে এই মুহূর্তে লোক রয়েছেন। দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে প্রাক্তন ভারতীয় এনএসজি জওয়ান, তিনি বসছেন মুম্বাই থেকে। রয়েছেন এই মুহূর্তে আজিজুল বিশ্বাস, অধ্যাপক, কলকাতা থেকে। মৃদুল মণ্ডল, বাংলাদেশি নাগরিক, তথ্য প্রযুক্তি কর্মী, তিনি বাংলাদেশ থেকে বসছেন। এবং আমাদের সাথে আরও বাংলাদেশের মানুষেরা বসবেন। আমি শুরুতেই গোবিন্দচন্দ্র প্রামাণিক আপনার কাছে আসছি। গোবিন্দবাবু, আপনার ভিডিও খুব ভাইরাল হয়েছিল যেখানে আপনি বলেছিলেন যে হিন্দুদের ওপর কোনো অত্যাচার হয়নি। আপনি কি এখনও সে কথাই বলছেন, যখন ইউনূস সাহেব তিনিও স্বীকার করে নিচ্ছেন যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে এবং এবার আমি দায়িত্ব নিচ্ছি? না, আমি কিন্তু সেভাবে বলিনি যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না। আমি যেটা বলেছি যে আওয়ামী হিন্দু নেতা, এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা এবং পূজা উদ্যাপন পরিষদের নেতা যারা,
এবং কর্মী যারা যারা এই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পত্রিকায় বিবৃতি দিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিল, এবং যারা এই আন্দোলনের বিরুদ্ধে রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে ইট পাটকেল ছুড়ে তাদেরকে দমন করার চেষ্টা করেছে, সেই সমস্ত হিন্দুদের বাড়িতে তারা হামলা হয়েছে। আমি বলেছি নর্মাল যে সমস্ত জেনারেল হিন্দু, সাধারণ নিরীহ হিন্দু, না, এটা তাদের বাড়িতে হয়নি। একটি গ্রামে 50টি হিন্দু বাড়ি আছে, তার আপনি মধ্যে এটা বাজ বিচারটা করেন কি করে? আপনার কাছে কি কি কোনো স্ক্যানার আছে? মানে এটা 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 কি অবশ্যই। কি স্ক্যানার আছে? এটা আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটা, আমি যদি আপনি করেন, তারা তালিকা দিয়েছে যে কয়জন মানে যাদের বাড়িতে হামলা হয়েছে তারা সবই আওয়ামী লীগের নেতা এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পূজা পরিষদের নেতা। এমনি সাধারণ যে সমস্ত হিন্দু, তার সংখ্যা পরবর্তীকালে মানে 5 তারিখের পরে অর্থাৎ 6-7 তারিখে গোবিন্দবাবু করা হয়েছে সামান্য কিছুদের। গোবিন্দবাবু, আপনি কি আপনার ছবি আমরা দেখেছি, বিএনপির মঞ্চেও আপনার ছবি দেখেছি, আপনি কি বিএনপি দলটা করেন? মোটেও না। আমি শেখ হাসিনার সঙ্গেও দেখা করেছি, দুইবার করে তিনি আমাদেরকে ডেকে নিয়েছেন, আমাদের সমস্যার কথা জানতে চেয়েছেন। আমি তাদের বলেছি যে একমাত্র সমাধান জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা করে দেন। আচ্ছা গোবিন্দবাবু, ভোটে নির্বাচিত হবে। গোবিন্দবাবু, আমাকে একটা কথা বলুন, মেহেরপুরে তাহলে এই নির্বাচন কেন্দ্র করে মেহেরপুরের ইসকন সেন্টারে কেন ভাঙচুর বা আগুন লাগিয়ে দেওয়া হলো? তারা কি আওয়ামী লীগ করতো? কোথায়? মেহেরপুরে, বাংলাদেশের মেহেরপুরে। আচ্ছা, মেহেরপুরে যে জিনিসটা আপনি ইস্যু দিয়েছেন, এই যে চারুচন্দ্র দাস ব্রহ্মচারীর ইন্টারভিউর সময় যে ছবিটা দিয়েছেন, এটা হচ্ছে সাতক্ষীরার কলারোয়া থানার আওয়ামী লীগের। আমাকে একটা স্পষ্ট কথা বলুন, মেহেরপুরে আপনারা কি এখন ইসকনকেও আওয়ামী লীগ বলে দিচ্ছেন? ইসকনকেও কি আওয়ামী লীগ বলে দিচ্ছেন? আপনি একটা চাইনিজ রেস্টুরেন্টকে মন্দির বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, কি বানিয়ে দিয়েছি? একটা চাইনিজ রেস্টুরেন্টকে মন্দির হিসেবে, এই যে আপনার যেটা চারুচন্দ্র দাস ব্রহ্মচারীর সঙ্গে যে সাক্ষাৎকার, সেই না আমরা বলিনি। আমি আবারও নির্দিষ্টভাবে বলছি, মেহেরপুরের না, আপনি গুলিয়ে দেবেন না, আমরা একবারও সেটা বলিনি। আমরা অন্য চ্যানেলে, আপনি হয়তো দেখেছেন, রিপাবলিক বাংলা দায়িত্ব সহকারে বলছে মেহেরপুরের জগন্নাথ মূর্তি সহ যে সেন্টার, যার বাড়ি, যার সেন্টার, সেইটাতে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা হয়েছে। আপনার মিটিংয়ে তিনি বলেছেন যে আমার 132টা মন্দির আছে এবং এই মন্দিরে কোথাও হামলা হয় নাই, শুধুমাত্র আপনার মেহেরপুরে একটা বাড়ি, ভাড়া বাড়ি, সেই বাড়িতে তাদের একটা টিচিং সেন্টার আছে, সেই সেন্টারটা ওই বাড়ি পুরানোর সময় ওইটা পুড়িয়ে গেছে। বেশ, আমরা বলতে চাই যে আপনি একটু যদি থাকেন, এক মিনিট এখন থেকে 1 বছর আগে আপনার কুমিল্লাতে এমন কোন মন্দির ছিল না যে মন্দিরটা ধূলিসাৎ না ভস্মীভূত। আরে যখন কোনো মন্দির ভাঙেইনি, যখন কোনো হিন্দুদের উপর আক্রমণই হয়নি, আপনাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনাদের আর্মি চিফ থেকে শুরু করে আপনাদের দেশের সবাই এত উতলা হয়ে পড়লেন কেন সংখ্যালঘুদেরকে নিয়ে? রাত পাহারাটা দিচ্ছেন কেন তাহলে? মঙ্গল গ্রহ থেকে এসে মন্দিরে ভাঙচুর করবে? মাত্র 30টা। আরে দাদা, আপনারা রাত পাহারা কেন দিচ্ছিলেন তাহলে? শাহবাগ থেকে শুরু করে চট্টগ্রাম থেকে শুরু করে এত সংখ্যালঘু মানুষ রাস্তায় নামলো কেন? রাস্তায় নামার বিষয় আলাদা, কিন্তু লজেন্স খাওয়ার জন্য রাস্তায় নেমেছে। তাহলে আমাকে বলুন, রাস্তায় নামলো কেন? গোবিন্দবাবু, এত মানুষ কিলবিল করছে, বিনা পয়সায় কি খিচুড়ি দেওয়া হচ্ছিল? আমি বলি 92 না, আপনি বলুন 1,45,00,000 মানুষের মধ্যে থেকে এই লক্ষ লক্ষ মানুষ কেন শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গেল? শাহবাগে কি নতুন মূর্তি বসেছে? হিন্দুদের উপর কিচ্ছু হয়নি, কিন্তু মানুষ একজনের রাস্তায় নামে নেই। আওয়ামী লীগের সময় নাসিরনগর থেকে আরম্ভ করে কুমিল্লা, চাঁদপুর, ছাড়ুন আওয়ামী লীগ, ছাড়ুন অন্যান্য দল, হিন্দুদের নিয়ে কথা বলুন, সংখ্যালঘুদের নিয়ে কথা বলুন, সংখ্যালঘুদের নিয়ে কথা বলুন। গোবিন্দবাবু, সংখ্যালঘুদের নিয়ে কথা বলুন। আপনি শাসক দলের হয়ে এতটা কথা বলবেন না যার জন্য সনাতনী সম্প্রদায়ের মানুষ কষ্ট পায়, আঘাত পায়। আপনিও তো সনাতনী, আপনি সনাতনী তো? কষ্ট পাওয়ার জন্য না, আমার কথা হচ্ছে যে আপনি সনাতনী তো? আপনার 92 সালে নিজে তার গোবিন্দবাবু, আপনি সনাতনী তো? সনাতনী তো আপনি? ওই দেখুন, বলেন না, আপনারা সেই কথাই বলেন না। নিয়ে গিয়েছেন, কিন্তু আজকে বর্ডারে যারা হাজির হয়েছে তাদেরকে আপনি ঢুকতে দিচ্ছেন না। বেশ গোবিন্দবাবু, আপনাকে একটু থামাচ্ছি। দাদাভাই আপনাকে আমি একটু থামাচ্ছি, একটু থামাচ্ছি। ব্যবস্থা করেন নাই গোবিন্দবাবু, বুঝতে পেরেছি। আচ্ছা, দুধ কা দুধ। গোবিন্দবাবু, বলিউডে ডায়লগ আছে, আপনারা তো বলিউডের সিনেমা দেখেন, ভারতের। দুধ কা দুধ, পানি কা পানি, একটা ডায়লগ আছে। আজকে মৃদুল মণ্ডল এই মুহূর্তে রয়েছেন সংখ্যালঘু ভাই বাংলাদেশ থেকে। মৃদুল বাবু, গোবিন্দচন্দ্র প্রামাণিক যে কথাগুলো বলছেন, ঠিক বলছেন না ভুল বলছেন? আমি আপনার গোবিন্দ প্রামাণিকের লাস্ট একটা বক্তব্য বলে দেই।
এই শেখ হাসিনার আমলে মানে সরকারি সেন্সাস বেশ, আমি গোবিন্দবাবু আপনাকে আমি বলার সুযোগ দিয়েছি, আবার দিচ্ছি, দয়া করে মৃদুল বাবু বলুন। প্রথমত রিপাবলিক বাংলাকে অসংখ্য ধন্যবাদ, যেভাবে আমাদের কভারেজ করেছেন। তো তার ফলে একটা আমাদের মানববন্ধন সমাবেশ আমরা ক্ষমতার দিকে যাচ্ছি, যার ফলে বলছি দাদা, যার ফলে আমাদের এখন বিগত 2 দিনের চাইতে এখন আমাদের হামলা অগ্নিসংযোগ অনেকটা করেছে। এখন গোবিন্দ প্রামাণিক সাহেব যে কথাগুলো বললো, সে কথাগুলোর কোনো ভিত্তি নাই। কারণ আসলে উনি আসলে মানে তিনি আসলে কোন স্ট্যান্ডে আসলে কথাগুলো বলছেন এটা আসলে আমি বুঝতে পারতেছি না। কারণ সে কখনো জামাত ইসলামের হয়ে কথা বলেন, কখনো বিএনপির হয়ে কথা বলেন, এবং তার যে তথ্যগুলো সম্পূর্ণই হচ্ছে তার মানে রাজনৈতিক একটা সাবজেক্ট একটা থেকে যায়। মৃদুল ভাই আপনার ভয়েসটা একটু সমস্যা করছে। আমি একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নিয়ে নিই। আমি দীপাঞ্জন চক্রবর্তী, ভারতের এনএসজি কর্তা ছিলেন তিনি, তার কাছে যাব, কিন্তু একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আসছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। দেখুন, নড়ে চড়ে তো বসছে বাংলাদেশ, সংখ্যালঘুরা রাস্তায় নড়ে চড়ে বসছে। এই মুহূর্তে নড়ে চড়ে বসলো বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রক। ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার তথ্য জানাতে অনুরোধ। গোবিন্দবাবুরা বলছেন যে হামলাই নাকি হয়নি, এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রক সংখ্যালঘুদেরকে বলছেন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার তথ্য জানান। বিজ্ঞপ্তি প্রকাশ করলো ধর্ম বিষয়ক মন্ত্রক। চালু করা হলো বিশেষ হেল্পলাইন নম্বর। বিশেষ হেল্পলাইন নম্বর কিসের জন্য চালু করা হলো আমি নম্বরটা পড়েও দিচ্ছি, 01766843809। এটা বাংলাদেশের মানুষ যারা ধর্মীয় হিংসার শিকার হচ্ছেন তারা এই নাম্বারে জানাতে পারেন। এখানে কিন্তু বিজ্ঞপ্তিতে একবারও লেখা হয়নি যে আওয়ামী লীগের যারা হিন্দুরা রয়েছেন, হিন্দু নেতা বা সমর্থক যারা আওয়ামী লীগ করেন তারা শুধু জানান। আপামর বাংলাদেশের সংখ্যালঘুদের জানানো হচ্ছে। দীপাঞ্জন চক্রবর্তী, এই মুহূর্তে আপনি রয়েছেন এবং গোবিন্দবাবু রয়েছেন ফ্রেমে। দীপাঞ্জন দা, গোবিন্দবাবু আপনাকে শুনতে পাচ্ছেন, গোবিন্দ দা এনএসজি জওয়ান, দীপাঞ্জন চক্রবর্তীকে আপনি শুনতে পাচ্ছেন। দীপাঞ্জন দা বলুন। দেখো, এই আমার বাংলাদেশের যে ভাই বোনেরা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একবার বলি, আমি কয়েকদিন আগে এই মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান ঘোষিত হলেন, আমি একটা ছোট্ট 1 মিনিটের 30 সেকেন্ডের একটা গল্প বলেছিলাম ওই উদ্যোগে, যে একবার জঙ্গলে নিরীহ প্রাণী পশু যাদের তাদের রক্ষা করবার জন্য একটা কমিটি তৈরি হয়। সে কমিটিতে ছিল ব্ল্যাক মাম্বা, নেকড়ে বাঘ, হায়না, চিতা ইত্যাদি। এবং এই কমিটির মেম্বাররা ভাবলেন যে আমাদের একজন নিষ্পাপ নিরীহ একটা মুখ দরকার। তার জন্য তারা খরগোশকে তৈরি করলো তাদের মুখ। আপনাদের এই অন্তর্বর্তী কমিটিতে মোহাম্মদ ইউনূস সাহেব একজন পণ্ডিত মানুষ, নোবেল লরিয়েট, কিন্তু সম্পূর্ণ সম্মান দিয়ে বলছি, যেখানে নজরুলের মতো লোক রয়েছে, যেখানে জামাতের আর হিফাজতের প্রাক্তন নবাব আমির রয়েছে খালিদ হোসেন, সেখানে কিন্তু ইউনূস সাহেব নিতান্তই নিরীহ নিষ্পাপ খরগোশ। আমার সন্দেহ রয়েছে যে অন্তর্বর্তীকালীন এর সময় কেটে যাওয়ার পরে যখন নির্বাচন হবে, যখন এই নজরুল আর খালেদ হোসেনরা রাজত্ব করবে, তখন আমাদের ওখানে সনাতনী হিন্দু ভাই বোনেরা কতটা ওরা নিরাপদে থাকতে পারবে। আর একটা কথা ময়ূক, তুমি প্রশ্ন করছিলে ওই গোবিন্দভোগ বাবুকে যে উনি বিএনপির কিনা, এ তো অনেক রকম শোনা যায়। মানে আমি কারো তো ব্যক্তি আক্রমণ না করেও বলছি, কিন্তু যখন সনাতনী হিন্দুদের উপর আঙ্গুল উঠবে, এবং উনি যে জাস্টিফিকেশন দিলেন ওনার ভিডিওতে কোথাও নেই। এই গোবিন্দভোগ বাবু ফ্রিল্যান্সার কিনা বলা যায় না। গোবিন্দবাবু কি বলবেন? গোবিন্দবাবু দীপাঞ্জন চক্রবর্তীকে কি বলবেন? আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনাকে সরাসরি বলে দিচ্ছে আপনি আসলে মুখোশধারী, আসলে আপনি হিন্দুদের হয়ে কথা বলছেন না, আপনি বিএনপির হয়ে কথা বলছেন। হিন্দুদের হয়ে কথা বলতেন 1947 থেকে 33% হিন্দু থেকে আজকে 7% নামলো কেন? ভারত কি ভূমিকা রেখেছে এ পর্যন্ত? তাদের কারণে শেখ হাসিনা শেখ মুজিবকে ক্ষমতায় রেখে বাংলাদেশের মৌলবাদ তৈরি করেছেন। মাদ্রাসা তৈরি করেছেন, বিশ্ববিদ্যালয়, আরবি বিশ্ববিদ্যালয়। আজকে আপনি কেন এখানে হিফাজতের কেন আপনি এখানে ওকালতি করছেন? এই মৌলবাদ তৈরি করার জন্য আপনি আজকে হিফাজত সুযোগ সুবিধা নেই আর বিএনপি জামাতের হয়ে আপনি ওকালতি করছেন কেন? যখন কমেছে তখন আপনি কি করেছিলেন? আপনারা করেছেন। আজকে
আমরা করেছি সেটা দেখা যাচ্ছে। আপনার লজ্জা লাগে না? আপনি একজন সনাতনী হিন্দু বলছেন নিজেকে। আমি একজন গর্বিত হিন্দু। আপনাকে তো হিন্দু মহাসভা থেকে বিতাড়িত করা হয়েছে। যারা আমাদেরকে এনিমি পার্টি করে হিন্দুদের 26 লাখ টাকা সম্পত্তি কেড়ে নিয়েছে, আপনি গোবিন্দ বাবু একটা হিন্দু মহাজোট তৈরি করে আপনি হিফাজত এই শেখ মুজিব যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র ঘোষণা করে আসছে, আমরা জানি না জামাত আপনার মুসলিম লীগের সমর্থন করতেছেন। মুসলিম লীগ এখনো বাংলা না, এটা আপনি জামাতার হিফাজতের হয়ে ওকালতি করছেন। আপনারা সমর্থন করে বাংলাদেশের হিন্দুদের ধ্বংস তাহলে কেন মোহাম্মদ আপনারা বাংলাদেশের হিন্দুদের কথাটা বলছেন? আপনারা 1947 সালে এখন পর্যন্ত সমর্থন করে আমাদের 2024 কেড়ে নিয়েছেন। 47 গল্প দিয়ে হবে না। মুসলিম লীগ কোথায় ছিলেন? আপনারা মুসলিম লীগের সমর্থন করে এখন আপনি কি বলছেন সেটা বলুন। আপনি নিজেকে স্বঘোষিত হিন্দু মহাজোটের নেতা বলছেন, আর আপনি বলছেন হিন্দুদের উপর আক্রমণ হয়নি। আমাদের মন্দির পুড়িয়ে দিচ্ছে, আপনি জানেন না? একটু দুজনকে থামাচ্ছি। আজিজুল বিশ্বাসও এই মুহূর্তে রয়েছেন। আজিজুল বিশ্বাসের কাছে যাবো। গোবিন্দদা, আপনি একটা কথা ঠিক বলেছেন। আপনি একটা কথা ঠিকই বলেছেন যে ভারত কি করেছে, সংখ্যালঘু বাংলাদেশের হিন্দু সংখ্যা সেটা যখন কমে যাচ্ছিল, ভারত কি করেছে ঠিকই তো। 46 থেকে 71 সালে যখন রাজাকাররা, খান সেনারা কচুকাটা করছিল বাঙালিদেরকে, তখন ভারত বাংলাদেশের সঙ্গে আজ মুজিবুর রহমানের যে স্ট্যাচু ভাঙচুর করা হচ্ছে, সে মুজিবুর রহমানের স্ট্যাচু সেই সময় কেন দরকার ছিল সেটা বাংলাদেশ এবং ভারতের মানুষ বুঝেছিল। আমি জানি না, আপনি যখন উত্থাপন করলেন এই প্রসঙ্গ, বাকিদের কাছে যাওয়ার আগে একবার দেখিয়ে দিই, মনে করিয়ে দিই। ঠিকই বলেছেন। এই মুহূর্তে বাংলাদেশে কমছে হিন্দু বাঙালি, একদম ঠিক বলেছেন। 41 সালে ছিল 28%, 51 সালে ছিল 22%, কমতে কমতে দেখুন নামছে। 66 সালে ছিল 18.5%, অর্থাৎ 41-এর পরে 51 সালে স্বাধীনতার পরে ওখানে টিকতে পারেনি, এপারে চলে এসেছে। ভারত কি করেছে দেখুন, শুনুন। 74 সালে 13.5%, এরপরে 81 সালে সেটা কমে গিয়ে হলো 12.1%, 91 সালে 10.5%। ভারত কি করেছে? এরা কোথায় ভ্যানিশ হয়ে গেল, মরে গেল সবাই। বেশিরভাগই হয়তো ভারতে চলে এসেছে। আজ তারা টিভিতে জবাব চায় বাংলা দেখছে। ভারত কি করেছে? 2001 সালে 9.2, ভাবুন 10 থেকে 9 সিঙ্গেল ডিজিটে নেমে গেল, এক সংখ্যায় নেমে গেল। আর 2011-তে 8.4। সত্যি কথায় গোবিন্দবাবু, ভারত কি করেছে? ভারত আসলে কি করবে যদি আপনাদের মতন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা তারা যদি শাসকের হয়ে কথা বলে? আপনার লজ্জা লাগছে না? বাংলাদেশের শাসকের হয়ে আপনি কথা বলছেন এই সংখ্যা থেকে, গোবিন্দবাবু। আমরা আজকে শাসকের আমি কথা বলিনি, যারা আন্দোলন করেছে তারা শাসকের সঙ্গে দেখা করতে গেছে, আজকে কিন্তু আন্দোলন বন্ধ করে দিয়েছে। আপনি বলুন সংখ্যালঘুদের উপর আক্রমণটা, সংখ্যালঘুদের উপর আক্রমণটাকে আপনি আওয়ামী লীগের উপর আক্রমণ কেন শুধু বলছেন দাদা? সংখ্যালঘুদের উপর আক্রমণটাকে কেন আপনি আওয়ামী লীগের উপর আক্রমণ বলছেন? সংখ্যালঘুদের আপনার কষ্ট হয় না? আপনার কষ্ট হয় না? আপনার কষ্ট হয় না যখন হিন্দু বাড়িতে আগুন লাগে? আপনার কষ্ট হয় না যখন হিন্দুদেরকে মারে? আপনার কষ্ট হয় না যখন শাহবাগে, যখন চট্টগ্রামে এত মানুষ? আপনার কষ্ট হয় না এই ডেটাটা দেখলে? এই ডেটাটা কেন কমলো আপনি বলুন, কেন কমলো? হিন্দু জনসংখ্যা কেন কমলো? একই প্রশ্ন করছি। হিন্দু জনসংখ্যা কেন কমেছে? হিন্দু জনসংখ্যা কেন কমেছে? কি করে 10% নেমে এলো? কি করে 8% নেমে এলো? হিন্দুগুলো সব গেল কই? বাংলাদেশে হিন্দুদের বিচার চাই। সাপোর্ট করেছি শেখ হাসিনাকে। আমরা বাংলাদেশকে ভালোবেসেছি, ভারত বাংলাদেশকে ভালোবেসেছে। শেখ হাসিনাকে হোক, খালেদা জিয়াকে হোক, মোহাম্মদ ইউনূসকে হোক, আপনাকে হোক, ভারত বাংলাদেশকে সাপোর্ট করেছে, ভালোবেসেছে। কোনোদিনও হিন্দুদের ভালোবাসা নেই। আজকে কাঁটাতারের ওখানে হিন্দুরা বসে আছে, তাদের ভারতে ঢুকতে দেন না। তো শেখ হাসিনাকে রাজার হালে রেখে ঠিক বলেছেন, ঠিক বলেছেন। দেখি বিএসএফ ঠিক বলেছেন, কাঁটাতারে হিন্দুরা বসে থাকে, ভারতে ঢুকতে দেয় না। আপনারা যারা জিরো টলারেন্সের কথা বলছেন, তারা এর দায়িত্ব নেবেন। কেন এরকম ভাবে ঢুকতে দেবো আমরা? কেন এরকম ভাবে ঢুকতে দেবো গোবিন্দবাবু? আধার কার্ড, পাসপোর্ট, এই সমস্ত কিছুর কোনো দাম নেই। শেখ হাসিনাকে কেন ঢুকতে দিলেন? এই যে হিন্দু হত্যাকারী, প্রকাশ্যে তার লিখিত ডকুমেন্ট সহ আছে, তাকে ঢুকতে দিলেন কেন? তার প্রতি এত দয়া মায়া? দীপাঞ্জন চক্রবর্তী কিছু বলতে চাইছেন? দীপাঞ্জন চক্রবর্তী, আমি আপনার না এই লোকটা, এই গোবিন্দভোগ বাবু ব্রিটেন দেয় না। এই গোবিন্দভোগ বাবু ওদিকে বলছেন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না,
আবার উনি ওইদিকে তারকাটার পাশে যে হিন্দুরা আসছেন গলা জলে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন, বিএসএফ কে বলছেন যে হয় ভারতে ঢুকতে দিন নালে আমায় গুলি করুন। তো এটা স্ববিরোধী কথা, তো ওনার কথাতে তো কোনো হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না। তার মানে যত বলছেন যে নির্যাতন হচ্ছে, আপনারা বলছেন নির্যাতন হচ্ছে, ঢুকতে দেন না কেন? গোবিন্দ ভোগ বাবু আপনি চুপ করুন, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি কখনো হিফাজতের দালালি করেন, কখনো আপনি জামাতের দালালি করেন, আপনি হিন্দু নিয়ে কথা বলবেন না। আপনারাও তো পাকিস্তানে আওয়ামী লীগের সমর্থন করেন, পাকিস্তান যারা কিলিং করেছেন তাদের সমর্থন করেন। শেখ মুজিব 1947 সালে ভারত ভাগ করেছে, আপনি নিজেকে হিন্দুদের প্রতিনিধি বলে বলবেন না। মুসলিম লীগ আপনার সম্পর্কে হিন্দুদের কি বিচার সেটা আপনার থেকে আমিও ভালো জানি। হিন্দুদের কিছু বলা লাগবে না, গোবিন্দ ব্রাহ্মণকে একা সবকিছু করতে পারেন, আপনারা কেউ করেন দেখি, আপনার ভারত সরকার। আমি দুজনকে থামাচ্ছি। আমি সঞ্চিতা দত্তের কাছে যাব। সঞ্চিতা দেবী, অনেক তো লড়াই ঝগড়া, অনেক ছবি দেখলাম, এবার আপনি বলুন তো, সঞ্চিতা দত্ত বাংলাদেশের অভিনেত্রী, মডেল, এখন সমাজকর্মী হিসেবে বিভিন্ন জায়গাতে ঘুরছেন, কেন ঘুরছেন? সংখ্যালঘুদের উপর তো আক্রমণ হয়নি, হিন্দুদের ওপর তো আক্রমণ হয়নি নাকি? সবকিছু এমনি এমনি হচ্ছে, তাহলে কেন ঘুরছেন আপনারা? মিথ্যা কথা বলছেন? বলুন তো দেখি, সারা বিশ্বকে, গোটা বিশ্বের এই মুহূর্তে 2.5 লক্ষ মানুষ, 2.5 লক্ষ বাঙালি এই মুহূর্তে ইউটিউবে জবাব চায় বাংলা দেখছে, তারা আপনাকে দেখছে, এবং পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম মিলিয়ে গোটা দেশে যাদের বাড়িতে কেবল টিভিতে জবাব চায় বাংলা, টিভিতে রিপাবলিক বাংলা আসে, তারাও দেখছে। যাহা বলিব সত্য বলিব, মিথ্যা কথা বলবেন না, সত্যি কথাগুলো বলুন। আমি একদম সত্য কথা বলবো, আর সত্য কথা বলবো বলেই আমি আজকে এই লাইভে এসেছি। আর আসার আগে আমি নিজে সরেজমিনে আজকে গিয়েছিলাম। আমার জেলা হচ্ছে বগুড়া জেলা, বাংলাদেশের বগুড়া জেলা। আমি একজন অভিনেত্রী হিসাবে অনেকদিন ঘরে বসেছিলাম যে আন্দোলনের পরে কিছুদিন একটু রেস্ট করব, কিন্তু রেস্ট করতে এসে যেটা হলো যে আসলে আমাদের ছাত্র আন্দোলনের সামিল আমি হতে পারিনি। কারণ যখন দেখছি যে ঠিক একই সময়ে 5 তারিখেই কিন্তু যখন আমাদের শেখ হাসিনা সরকার পদত্যাগ করলো, তার ঠিক পরপরই কিন্তু আমাদের বগুড়া শহরের আশেপাশে যে গ্রামগুলো, বিভিন্ন গ্রামে কিন্তু আক্রমণ হয়। তো এই যে এই আক্রমণের খবরগুলো কিন্তু আমাদের কাছে ফেসবুকে আসতে থাকে, এবং আমাদের ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা দেখতে পাই যে এখানে আক্রমণ হচ্ছে। তো তখন কিন্তু আমরা আনন্দে সামিল হতে পারিনি, এবং ফেসবুকে আমি কোনো খবরই, কোনো কিছুই প্রকাশ করিনি প্রথমের দিকে ছাত্র আন্দোলন নিয়ে। কিন্তু যখন দেখছি যে আমার হিন্দু ভাই বোনেরা এভাবে আক্রমণের শিকার হচ্ছে, তখন না পেরে আমি আন্দোলনে নামি যে না, এভাবে তো আসলে হয় না। কারণ এই দেশটাও তো আমাদের, এই দেশটাকে যদি আমি পরিবার মনে করি, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যারকে আসলে সম্মান জানিয়েই বলি। উনি আজকে বলেছে যে এই বাংলাদেশটা আমাদের একটা পরিবার, সেই পরিবারের একজন অংশ আমরা। একটা পরিবার মিলে, সব পরিবার কিন্তু আমরা একত্রেই একসাথে বসবাস করি, এখানে সব ধর্মই কিন্তু এক হওয়া উচিত ছিল। কিন্তু একটু আগে আমাদের গোবিন্দবাবু একটা কথা বলেছে যে 5 তারিখের পরেই সবাই আক্রমণের শিকার হয়েছে। আজকে আমি আসলে সরেজমিনে গিয়েছিলাম হরিপুর গ্রামে, বগুড়া জেলার হরিপুর গ্রামে। তো এই গ্রামটাতে আমি ঢুকে আমি আসলে ভাবতে পারিনি যে এতগুলো আক্রমণের শিকার পরিবার পাবো আমি, ওরা যে এত বাজেভাবে অত্যাচারিত হয়েছে। তো প্রথমে যখন গেলাম, প্রথমে দোকানটা ভাঙা দেখলাম, তো দোকান ভাঙা এবং তার দোকানে লুটপাট দেখলাম। তো তারপরে যখন ওরা আমাকে দেখিয়ে দিল, তখন দেখলাম যে গ্রামের কোনো বাড়ি বাদ নেই, প্রত্যেকটা বাড়ি কৃষকের বাড়ি, একজন শিক্ষকের বাড়ি, একজন গরিব মানুষ যারা পরিবার চলে তাদের কৃষিকাজ করে, তাদের বাড়ি ঘর ভেঙে তাদের কানে হয়তো সামান্য 1 আনা 2 আনা দুল ছিল, সেই দুলগুলো সহকারে যতটুকু টাকা পয়সা পেয়েছে, সবাই তো আসলে আন্দোলনের মধ্যে ব্যাংক থেকে টাকা তুলতে পারছিল না, কেউ হয়তো কিছু টাকা ঘরেই রেখেছিল, সেই সমস্ত টাকা লুটপাট করেছে এবং বড় বড় ধারালো অস্ত্র নিয়ে গিয়ে ওদের গলায় ধরেছে। একজন বয়স্ক মহিলা, আমি আজকে সব ভিডিও করে নিয়ে এসেছি, একজন বয়স্ক মহিলা, একদমই বয়স্ক, হয়তো 80-90 বছর বয়স হবে, উনি আমাকে কান্না করে করে বলছে যে মা, আমি কি করে মিথ্যা বলবো, আমার গলায় একটা বড় অস্ত্র ধরে আমার কাছ থেকে আমাদের বাড়ির যে ছাগলগুলো, তার বাচ্চাটা, মানে ছোট একটা নাতি আছে, সে নাতিটাকে লাথি মেরে ফেলে দিয়ে তার ওই ছাগলগুলোকে নিয়ে গেছে। এবং আমি জিজ্ঞেস করেছি, প্রত্যেকটা ঘরে জিজ্ঞেস করেছি, আপনারা কি রাজনীতি করেন, আপনারা কি কোনোভাবে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত? ওনারা বলেছে যে কেউ আমরা রাজনীতি করি না, আমরা দিন এনে দিন খাই, সেই খাটাখাটনি করতে গিয়ে আমাদের দিন চলে যায়, আমরা রাজনীতি করব কখন? আমি বললাম যে আপনাদের রাজনীতির সঙ্গে কোনো জড়িত কোনো ব্যক্তি আছে আপনাদের এলাকায়? বলছে না, এই গ্রামটাতে আমরা 300-400 ঘর আছে হিন্দু, যারা কেউই রাজনীতির সঙ্গে যুক্ত না। এবং 2 জন উকিলের বাড়ি পেয়েছি, আমাদের বগুড়া কোর্টে উকিল, সেই 2টা হিন্দু উকিল। তো ওনাদের বাড়িতে আমি ভিজিট করেছি, ওনাদের বাড়িতে গিয়েও সেম একই ঘটনাই ঘটেছে। প্রত্যেকের বাড়িতে ভেঙে চুরে, কারো বাড়িতে গরু, কারো বাড়িতে ছাগল, কারো বাড়ি থেকে টাকা। একজনের গরিব কারখানা, ওনার
কারখানায় মিষ্টি মিঠানো বানায়, হয়তো মুরগি গুড় দিয়ে বানায় বা এরকম মিষ্টি কিছু বানায়, সে খাবারের ওই কারখানাতে হামলা করে তার বস্তা বস্তা আটা, চিনি, তেল, মানে ড্রামে ভর্তি সঞ্চিতা তেল, এগুলো এগুলো বাংলাদেশে সবকিছু নিয়ে গেছে। বাংলাদেশে হয়েছে, তার মানে এগুলো বাংলাদেশে হয়েছে, এবং তার 5 মানে তারিখে হয়েছে, এবং 5 তারিখে হয়েছে। তাহলে গোবিন্দবাবুদের মিথ্যা কথা বলার কি প্রয়োজন? গোবিন্দবাবু, আমি একবার সঞ্চিতা, না, মিথ্যা কথা না, আপনি 30 ওনাকে সেকেন্ড। জিজ্ঞেস করি বগুড়ার কোন গ্রাম, বগুড়ার কোন গ্রাম ওনার কাছে আমি জিজ্ঞেস করতে চাই। হরিপুর গ্রাম। কোন থানা, কোন গ্রাম? আসলে আমি নিয়ে যেতে পারবো। হরিপুর গ্রাম। বগুড়া আচ্ছা সদর ঠিক আছে, থানা, হরিপুরে আমাদের লোকজন আছে। বগুড়া সদর থানা। আচ্ছা ওইখানে এই যে আচ্ছা একটু আমি বলি, এই যে 300-400 গ্রাম, এই গ্রামের মধ্যে কি কোনো আওয়ামী লীগের কমিটি নেই? না, আওয়ামী লীগ ওরা কেউই আওয়ামী লীগ করে না, কেউই বিএনপি করে না, সবাই খেটে পড়ে বাঁচতে চায়। আপনি একটু আগে বলেছেন যে 5 তারিখে আক্রমণ হয়েছে এবং সাধারণ পরিবারে 5 তারিখের পরে আক্রমণ হয়েছে, আপনি এটা বলেছেন। তো আমি সেই সূত্রে বলতে চাই যে আসলে 5 তারিখে কয়টি বাড়ি হামলা হয়েছে? কয়টি? আমি তো মিনিমাম 11টা বাড়ি ভিজিট করেছি, মিনিমাম 11টা বাড়ি ভিজিট করেছি এবং ভিডিও ফুটেজ আছে আমার কাছে। কত? 11টি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি পরিষদের যে তালিকা দিয়েছে, এই তালিকাটি আমার হাতে আছে, আমাদেরটা বাদ দিন। এটা যদি করেন আমরা খুব আমি সেই তালিকাটা একটু উপকৃত হব। আচ্ছা আচ্ছা, বগুড়া জেলার মধ্যে শুনেন, বগুড়া জেলার মধ্যে গোবিন্দবাবু, আমি সঞ্চিতা আপনাকে একটু থামাচ্ছি। গোবিন্দবাবু, রিপাবলিক বাংলাতে নোট ডাউন না করে এই কাজটা আপনাদের 5 দিন আগে করার কথা ছিল। রিপাবলিক বাংলা না থাকলে আজকে এগুলোও প্রকাশ পেত না। আপনাদের এই কাজটা কি করে কাজটা করতে হয়, সেটা টেলিভিশনে সময় নষ্ট না করে আগে করার কথা ছিল। আচ্ছা আমি একটু বলি, বগুড়া জেলার কথাটা বলি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যারা নেতারা, কি হিন্দু বলতে শুধু নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সুনিশ্চিত করতে হবে অধিকার, সবার সুনিশ্চিত করতে হবে। তারা কেন ভারতে পালিয়ে আসবে? ভারতে কেন পালিয়ে আসবে? ভারত কি ধর্মশালা? ভারত দরজা হাত করে খুলে থাকবে, আপনারা ঢোকাবেন এসে। ভারত দরজা হাত করে খুলে থাকবে, আপনারা যখন ইচ্ছা ঢুকিয়ে যাবেন। বেশ, আমি আজিজুল সাহেবের কাছে আসছি। আজিজুল সাহেব, গোবিন্দদা আপনার কাছে আসবো, আপনি নোট ডাউন করুন, আমি আসছি আপনার কাছে। আজিজুল সাহেব, আপনি এতক্ষণ শুনলেন, আপনাকে আমি নির্দিষ্ট একটা কারণে এনেছি। বিলম্বে বোধোদয় বোধহয় আপনাদেরও হয়েছে। কিভাবে? এই বামপন্থীদের আমি দেখছি, বামপন্থীরা পলিট ব্যুরো থেকে, সিপিআইএম, আমি 3 বার পড়েছি জানেন তো, পলিট ব্যুরো থেকে বলছে ঢোক গিলে যে হ্যাঁ, হিন্দুদের বাড়িঘরদোর ভাঙচুর হয়েছে, তাদের মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং মৌলবাদীদের হাতে চলে গেছিল। তো এটাই তো আমরা বলছিলাম, এত বিলম্বে বোধতা, এত ঢোক গিলে করছেন কেন? দেখো, আমি রাজনৈতিক পরিচিতি থেকে বলছি না, আমার সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের যেটা মিল সেটা হচ্ছে আমিও ভারতবর্ষের সংখ্যালঘু, এবং আমি দ্ব্যর্থহীন বিষয়ে যে কথাটা বলতে চাই, সংখ্যালঘুদের সে ধর্মীয় হোক, ভাষিক হোক বা অন্য যে কোনো কারণে হোক, সংখ্যালঘুদের কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো দেশ নেই। মানে একদম আমি বলছি যে কথাটা আমাকে বলতে দাও। তাহলে সংখ্যালঘু মন্ত্রক ভারতে আছে তো? তুমি আজকে বাংলাদেশ, আজিজুল দা, আমার যেহেতু সময় অল্প করে, আমি ছোট করে আপনার সাথে আসবো, এটা নিয়ে বড় ডিবেট করার প্রয়োজন। ভারতবর্ষের সংখ্যালঘু মন্ত্রক আছে, ভারতবর্ষের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক আছে তো? মাইনরিটি ডেভেলপমেন্ট কমিশন আছে, তাহলে বাংলাদেশে কেন থাকবে না? বাংলাদেশের হিন্দুদের জন্য কেন থাকবে না? ভারতে যদি থাকে, বাংলাদেশের হিন্দুরা কি দোষ করে? কেন করেনি আমি আপনি ভারতে সংখ্যালঘু, আপনি ভারতে আপনার ধর্মীয় অনুষ্ঠান, ঈদ হোক বা অন্যান্য অনুষ্ঠান হোক, তাতে আপনি ছুটি পান। বাংলাদেশে কেন দুর্গাপূজার সময় 5 দিন ছুটি পাবে না? এইগুলোই তো সিম্পল কথা। আমি বলি এবার তুমি যদি সব বলে দাও, আজকে তুমি বাংলাদেশের সংখ্যালঘুদের নিপীড়নের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছো, 2014 সাল থেকে ভারতবর্ষে সংখ্যাগুরু মৌলবাদী অংশদের দ্বারা, এবং রাজনৈতিক একটি গোষ্ঠীর দ্বারা এই ভারতবর্ষের সংখ্যালঘুরা যেভাবে নিপীড়িত হয়েছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তুমি কি এই চিৎকার, তোমার এই যে সরব উপস্থিতি মিডিয়াতে আমরা লক্ষ্য করেছি? বাংলাদেশের সংখ্যালঘুদের সাথে যা হচ্ছে, ভারতের সংখ্যালঘুদের সাথে তা হয় না। ভারতের সংখ্যালঘুরা বর্ডারে গিয়ে বলে না যে আমাকে বাংলাদেশে নিয়ে যান, আমাকে পাকিস্তানে নিয়ে যান। ভারতের সংখ্যালঘুরা ভারতে থাকবে, বাংলাদেশের সংখ্যালঘুরা বাংলাদেশে থাকবে। আমি একবার মৃদুল দা আচ্ছা আমি একবার, দেখুন কি সুন্দর একটি জায়গা তৈরি হচ্ছে এখানে, দুটি দেশের
দুজন সংখ্যালঘু মানুষ ভারতবর্ষে, আপনি এবং বাংলাদেশে কল্লোল হাজরা সংক্ষেপে কি বলবেন? আপনাদের একটা রিপোর্ট পাঠিয়েছি, অনেক জায়গা ভাঙচুর হয়ে এবং গোবিন্দ প্রামাণিক দা যেটা বলছেন স্বার্থ নিয়ে কথা বলছেন, এক এক সময় সে এক এক দল, কখন আওয়ামী লীগের কখন বলতে পেলাম না। আপনার নেটওয়ার্কে ইস্যু হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। আজিজুল দা আমি গোটা 5 তারিখের ঘটনার পর আমি 1.5 মাসে স্বীকার করে নিচ্ছি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। গোবিন্দবাবু মানলো কি মানলো না, আমরা অন্তত এইটুকু, কিন্তু সেটা কতটা রাজনৈতিক, কতটা ধর্মীয়, না, আমাকে একটা কথা বলুন, একটা কথা বলুন, বাংলাদেশের হিন্দুরা কি চাইছে? সংখ্যালঘু মন্ত্রক। আরে বাংলাদেশ সংখ্যালঘু মন্ত্রক কেন থাকবে না? হ্যাঁ, তাহলে ভারতবর্ষে যদি সংখ্যালঘু মন্ত্রক, মাইনরিটি ডিপার্টমেন্ট, মাইনরিটি মিনিস্ট্রি থাকে, বাংলাদেশে মাইনরিটি মিনিস্ট্রি থাকবে না কেন? এবার আমি বলি, না আমাকে থাকবে না কেন? আমি একটা উদাহরণ আপনি দিই, সরব হন, তোমাকে একটা উদাহরণ দেখুন, গোটা পৃথিবীর বহু বাঙালি কিন্তু দেখছে, আমি একটা বহু বাঙালি দেখছে, সেই জন্য আমাকে কথাটা বলতে দাও। অনেক বাঙালি ঠকঠক করে কাঁপছে, সেই জন্য আমাকে কথাটা বলতে দাও, কারণ ময়ূক এসে জামাতিদের বিরুদ্ধে কথা বলছে। এই সত্যিটা তুমি স্বীকার করো যে ভারতবর্ষে সংখ্যালঘু দপ্তর থাকা সত্ত্বেও ভারতবর্ষের সংখ্যালঘুদের চাকরিতে, সরকারি চাকরিতে 2%, বাংলাদেশে সংখ্যালঘু দপ্তর না থাকা সত্ত্বেও বাংলাদেশের সরকারি চাকরিতে সংখ্যালঘুদের শতকরা হার হচ্ছে মিনিমাম 25%। আমি দায়িত্ব নিয়ে বলছি, তুমি দেখতে থাকো। তাহলে সংখ্যালঘু দপ্তর থেকে ভারতবর্ষে সংখ্যালঘুদের এই যে কর্মসংস্থানের আমি আবারও বলছি, আচ্ছা গোবিন্দ দা, শেষ 1 মিনিট আপনার সাথে খুব ভালো লাগলো, আপনি এত স্পোর্টিংলি এখানে এসে ময়ূকের শোতে, জানেন তো অনেকে আসতে চায় না, আবার ময়ূককে অনেকে বলে যে ময়ূকের শো দেখবো না, টিভি ভেঙে ফেলবো। আপনি এত কথা বললেন, শেষ একটা কথা বলুন গোবিন্দ দা, সময় অল্প, শেষ একটা কথা বলুন। আপনি বাংলাদেশে চান সংখ্যালঘুদের জন্য দপ্তর, সংখ্যালঘুদের জন্য মন্ত্রক চান কি? চান না বাংলাদেশে সংখ্যালঘুদের মন্ত্রক চান কি চান না? হ্যাঁ কি না? আমরা চাই, কিন্তু দেয় না। গুড। দুর্গাপূজাতে 5 দিন ছুটি চান কি চান না? দুর্গাপূজাতে 5 দিন ছুটি চান কি চান না? অবশ্যই চাই। তাহলে এগুলোই তো সংখ্যালঘুরা বলছে। ইউনূস সাহেবকে বলুন 8 দফা, এই 8 দফা দাবি, সংখ্যালঘুদের এই 8 দফা দাবি, সেটা মেনে নিতে ভারত বাংলাদেশ একই সাথে থাকবো, ইলিশ মাছ খাবো, ভাত খাবো, রইব সুখে। আরেকটা দাবি তুমি করবে, আরেকটা দাবি করবে, বলো। সেই দাবি হচ্ছে, তুমি বাংলাদেশের দুর্গাপূজার জন্য 5 দিনের কথা বলছো, এখানে ঈদের ডেট নিয়ে প্রবলেম হয়, 2 দিন ছুটির তুমি দাবি করবে? ঈদের পশ্চিমবঙ্গে 2 দিন ছুটি দেয়, কি বলছেন? যাই হোক, আমি জানি না। আচ্ছা এটা নিয়ে কাল ডিবেট করবো, হোক ডিবেট। বাংলাদেশ, ভারত, গোটা বিশ্বের যারা বাঙালি আছেন, ছড়িয়ে দিন এই ক্লিপ। ময়ূক কাল আসছে রাত 8টায় ভারতীয় সময়, রাত 8:30 বাংলাদেশ সময়। কথা হবে চোখে চোখ রেখে। একটা ছোট্ট বিরতি, সনাতনীদের জন্য এই লড়াই চলবে।